শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আজকে আমরা আলোচনা করব বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র সেই বিষয় নিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ কিন্তু সেখানেই অনানুষ্ঠানিক ম্যাচ, যেটা ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ 1 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এবং আপনারা শুনছিলেন যে ভারত পাকিস্তান ম্যাচ সেই ভেন্যুতেই হবে। সেখানে সন্ত্রাসী হামলার হুমকি হয়েছে এবং কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। আমাদের সঙ্গে আছেন সাথীরা জাকির জেসি, আমরা কথা বলবো তার সঙ্গে, কিন্তু আপনারাও চাইলে অংশ নিতে পারবেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা বলছিলাম যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা সবার জন্যই। সেই অভিজ্ঞতার সঙ্গে আবার একটা হুমকির কথাও সামনে এসেছে। এর আগে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপেও কিন্তু হুমকি ছিল, কিন্তু এগুলো আসলে হুমকি পর্যায়েই থাকে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এটার বিশ্বাসযোগ্যতা, বাস্তবতা খুব একটা দেখিনি আমরা। এবারও আমরা আশা করি যে যুক্তরাষ্ট্রে সফলভাবেই ওয়ার্ল্ড কাপ সম্পন্ন হবে। কিন্তু যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড কাপ এটা আপনাকে মানে প্রথম কি ফিল দেয় যদি একটু জানতে চাই, যে এরকম মনে হলেই? প্রথম যে ফিলটা দেয় সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে তো আসলে ওয়ার্ল্ড কাপ কেন, সেরকম কোনো বড় টুর্নামেন্টই এর আগে কখনো হয়নি। সেখানে ওয়ার্ল্ডের সবথেকে বড় টুর্নামেন্টটা হচ্ছে ক্রিকেটের। সেটা একটু সবাইকেই অবাক করেছে। সবথেকে বড় কথা, মাঠগুলো খুব বেশি রেডি না, স্টেডিয়ামও সেভাবে রেডি না, একেবারে নতুন করে তৈরি করেছে। নতুন করে সবই আসলে মানে অস্থায়ী ভিত্তিতে হয়েছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের জন্য। এবং নিরাপত্তার যেই বিষয়টা বললেন, স্বাভাবিক যখন আমরা বেশি নিরাপত্তা দেই হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাতে যদি খেলা হয়, আমি কিছুদিন আগেও আমাদের যখন খেলা হচ্ছিল আমি দেখছিলাম গাড়ি বহর, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, এবং 24 ঘন্টা হোটেলের সামনে তারা থাকছে। এবং টিমগুলোর বাসের সামনে পেছনে মানে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ এখানে ইনভলভ থাকছে নিরাপত্তার জন্য। বাট অন্যান্য দেশে আমরা যখন যাই, ধরেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড যদি বলি, সেখানে কোনো মানে নিরাপত্তাই সেভাবে থাকে না। সেখানে মানে এমনও হয় যে কোথাও কোনো একটা পুলিশও আমরা দেখি না, কারণ তারা মনেই করে থাকে যে এই জায়গাগুলো সেফ, এই জায়গাগুলো সেফ দেখে যে কখনো কিছু হবে না, সেটাও না। আমেরিকাও কিন্তু সেরকম একটা দেশ যে খুব বেশি নিরাপত্তা নিয়ে হয়তো বা মাথা ঘামায়নি। এই হুমকিটা আসার পরে ডেফিনেটলি তারা নিরাপত্তা নিয়ে একটু চিন্তা করবেন। এবং ইন্ডিয়া আছে ওই দেশ শহরে, নিউ ইয়র্কে, এবং ভারত পাকিস্তানও চলে যাবে ওই শহরে। সুতরাং ওই দুটো দেশের জন্যই আসলে নিরাপত্তাটা বাড়াতে হবে, কিংবা এবং ভারত পাকিস্তান প্রচুর অভিবাসী ওখানে কিন্তু থাকেন অবশ্যই। এবং যেহেতু একটা হুমকি আছে, নিরাপত্তা আমার কাছে মনে হচ্ছে নর্মাল সময়ে যা দেওয়ার কথা তার থেকে অনেক বেশি দেওয়া উচিত। বাট তারপরও যে মানে আমাদের মতো নিরাপত্তা দিতে পারবে কিনা জানি না, কারণ আমরা তো একটু সবসময় বেশি কনসিয়াস থাকি যে যেন কোনো ধরনের কিছু না হয়। এবং আমেরিকা কতটা গুরুত্ব দিচ্ছে এটার প্রতি জানি না, যে যেখানে হয়তো বা কোনো নিরাপত্তা সেভাবে দেওয়ার কথা না, সেখান থেকে হয়তো বা একটু জোরালো হবে ডেফিনেটলি। আর যেহেতু এটা নিয়ে আগে থেকেই একটা বার্তা আছে, সেই ক্ষেত্রে হয়তো বা নিরাপত্তাটা জোরদার করবে। সেই হিসেবে যদি বলি, এর মানে এই না যে বাংলাদেশ ভারত যে প্রস্তুতি ম্যাচটা হবে সেখানে নিরাপত্তা দিবে না। আচ্ছা, মনে হয় যে এরপর থেকে, এই বার্তাটা পাওয়ার পর থেকে প্রত্যেকটা ভেন্যুতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে। এমনিতে বাংলাদেশের কথায় যদি আসি, বাংলাদেশ ইন্ডিয়া প্র্যাকটিস ম্যাচ আছে আগামী পরশু দিন, যদি সেটা বলি, সেই হিসাবে সেই ম্যাচটায় আপনি আসলে কেমন দেখতে চান বাংলাদেশ দলকে? প্রস্তুতি ম্যাচ, যে কেউ 11-এ একাধিক পরিবর্তন আনতে পারে, ব্যাটারদের খেলাতে পারে, বোলাররা শুধু বোলিং করতে পারে, মানে 14-15 জনের সবাই খেলতে পারেন, যেহেতু এটা কোনো আনুষ্ঠানিক ম্যাচ না। বাংলাদেশের দলটাই কি আপনি মনে করেন যে বাংলাদেশ ওই পরীক্ষা নিরীক্ষার জায়গায় যাবে, নাকি ফার্স্ট ম্যাচে ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ 11টা খেলবে বাংলাদেশে, খেলার সম্ভাবনা আছে, সেই দলটাই মোটামুটি খেলবে, যদি না তাসকিনের উপর নির্ভর করে কোনো কিছু হয়? অবশ্যই আমার কাছে মনে হয় যে প্রথম যেই ম্যাচটা বাংলাদেশ যে প্লেইং 11টা মাথায় রেখেছে, অ্যাটলিস্ট ব্যাটিং অর্ডারটা ওভাবে যাবে। ওকে, ব্যাটিং অর্ডারটা ওভাবেই যাওয়া উচিত। ওপেনার যাদেরকে সেট করবে সেখানেই ওপেনাররাই খেলবেন, কারণ আমার মনে হয় যে লাস্ট ম্যাচে যেভাবে ইউএসএর সাথে খেলেছে বাংলাদেশ, সেভাবেই যদি বাংলাদেশ কন্টিনিউ করে তাহলে আত্মবিশ্বাসটা ফিরে পাবে ব্যাটাররা। কারণ ইন্ডিয়ার বোলারদের এগেইনস্টে কি ব্যাটিং করে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউএসএ আমরা জানি যে মানে এখন আসলে বলতে পারছি না যে ইউএসএ খুব দুর্বল দল, কারণ যেহেতু বাংলাদেশ হেরে গেছে সিরিজ। তারপরেও বলবো যে তুলনামূলকভাবে ডেফিনেটলি ভারতীয় বোলারদের কাছে ইউএসএ বোলাররা হয়তো সেরকম কোনো পাত্তাই পাবেন না। সেই হিসেবে ভারতীয় বোলাররা, ওয়ার্ল্ডের সেরা বোলারদের মধ্যে বোলাররা সেখানে রয়েছে, তাদের মোকাবেলা করে যদি রান করতে পারে ওপেনাররা, বিশেষ করে আমি ওপেনারদের টপ অর্ডারের কথা বলছি, কারণ টপ অর্ডার যদি ভালো না করে কোনো দলই হয়তো বা জিততে পারবে না। টপ অর্ডারেই যদি গিয়ে পাওয়ার প্লের মধ্যে একটা দুটো উইকেট পড়ে যায়, রান কম হয়, তাহলে কিন্তু আমরা শুরু থেকেই পিছিয়ে গেলাম, খুবই কম সময়ের খেলা। সো টপ অর্ডার ভালো করতেই হবে, এবং সবথেকে বড় যেটা চেষ্টা থাকবে টপ অর্ডার ভালো করা এবং লিটনকে ফর্মে ফিরে নিয়ে আসা। লিটন খেলবে তার মানে আপনি বলছেন? এই বিষয়ে ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন।
হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যেটা বলছিলাম যে লিটন থাকছেন আপনার 11-এ মনে হচ্ছে। লাস্ট ম্যাচে যদি আমরা বলি ইউএস এর সাথে যে ম্যাচটা আমরা জিতেছি সিরিজের থার্ড ম্যাচ, সেখানে কিন্তু লিটন ছিলেন না এবং সৌম্য এবং তানজিদ তামিম তিনি কিন্তু ওপেন করেছেন। মানে এই ওপেনিং পেয়ারটা থাকবে না নাকি থাকবে? এই ওপেনিং পেয়ার থাকলেও লিটনের কথা বলছে যে লিটন ব্যাটিং করলেও হয়তো বা নাম্বার 3-তে করতে পারে যদি লিটনকে খেলানো হয়। বাট লাস্ট ওপেনার দুজন যেভাবে খেলেছেন সেখান থেকে পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না বা করা উচিত না। প্রথম 1-2 ম্যাচে, হ্যাঁ, প্রথম 1-2 ম্যাচে করা উচিত না, কারণ তারা যেভাবে পার্টনারশিপ করেছে, যেভাবে ম্যাচটা জিতে এনেছে, নিঃসন্দেহে বলতে হবে যে এই পার্টনারশিপটাই রাখা উচিত। আমি জানি না ভারতের সাথে ম্যাচে রান পাবেন কিনা, তারা না পেলেও আমার মনে হয় কোনো কিছু যায় আসে না, কারণ লাস্ট ম্যাচ দারুণ পার্টনারশিপ করেছেন এবং বহুদিন পর বাংলাদেশ এত ভালো একটা ওপেনিং পার্টনারশিপ পেয়েছে। বহুদিন না, বহু বছর আমি বলবো ইন্টারন্যাশনাল 10 উইকেটের জয় বাংলাদেশের মনেই করতে পারি না আমরা শেষ করে। এবং দুজন ওপেনার এত ভালো খেলেছে, সো সেটা আমার কাছে দারুণ লেগেছে। এবং যদি লিটন খেলে নাম্বার 3-তে হয়তো বা খেলবে। তার ফর্মে ব্যাক করাটা, শান্ত, সাকিবের ব্যাটে রান আসা খুবই জরুরি। মাহমুদুল্লাহ রিয়াদ তো রান পাচ্ছেনই, মাহমুদুল্লাহ রিয়াদ যেখানেই খেলছেন রান পাচ্ছেন। তাহিদ হৃদয়ও অন অ্যান্ড অফ ভালো আছে, জাকের আলী আছেন সেখানে। তুলনামূলকভাবে এখন বাংলাদেশের লোয়ার অর্ডারটা খুবই ভালো, মানে এরকম হার্ডিটার ব্যাটার আমরা বহুদিন পাইনি যারা এখন কন্টিনিউ করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের, সবাই মিলে, রিশাদ আছেন তাদের মধ্যে, সব মিলে আপনি লোয়ার অর্ডারটা নিয়ে সন্তুষ্ট। আমরা ফিরবো আপনার কাছে। আরো একজন দর্শক আছেন, আমরা দেখি তার ফোনটা নিতে পারি কিনা। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি চট্টগ্রাম থেকে বোয়ালখালী থেকে বলছি, মোহাম্মদ নবীদ্দিন নাম। জি জি বলেন। আমি তো দেখি বাংলাদেশের ওপেনিংটা একটু মানে দুর্বল, কারণ ভালো ভালো ব্যাটার আছে এখানে, কিন্তু ওপেনিং নাই। শান্তকে কিন্তু ঠিক আছে, উনি যোগ্যতা ভালো প্লেয়ার, কিন্তু ওনার তো পারফরমেন্স ভালো দেখতেছি না। ঠিক আছে, ওনাকে খারাপ বলতে যে ভালো, কিন্তু ওদের এই দায়িত্বটা আমার মনে হয় ওনার থেকে মানে কি বলবো। আপনি কার পক্ষে আছে, কারো কথা স্পেসিফিক বলছেন যে ওপেনিংটা দুর্বল? আমরা বুঝতে পারছি, কেউ ওপেনিং করুক আপনি চান, এমন কোন মন্তব্য আছে আপনার? অবশ্যই আছে। কে? এখানে আরো ভালো ভালো ব্যাটার আছে, ওদেরকে তুমি সুযোগ দেওয়া হয় নাই ঠিক আছে। এখানে আছে তোমার মেহেদী হাসান মিরাজ, নেওয়া হয় না, কি বলবো ওনার কথা। না, তিনি তো আর ওপেনার না, মেহেদী হাসান মিরাজ তো আর ওপেন করেন, নরমালি করেন না, মানে তারপরে আপনি তার না দেওয়াটা চাকরি দলে করেছিল, কিন্তু কি বলবো ওনাকে কিছু দেওয়া হয় নাই। কিন্তু এছাড়া আমার মনে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ওপেনিংটা দুর্বল, কিন্তু কে ওপেনিং করবেন সেটা নিয়ে তিনি আসলে কনফিউজ। মেহেদী হাসান মিরাজের দলে না থাকাটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ওপেনিং দুর্বল আমরা জানি, যে আমাদের ফর্মে নেই দেখে আসলে এই সমস্যাটা হচ্ছে। একসাথে লিটন দাস, সৌম্য সরকার সবাই ফর্মে নেই, বাকিরাও যারা বাইরে আছেন তারাও যে খুব ভালো ফর্মে আছেন এমন নয়। আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক কথা হয়েছে, স্কোয়াডে কেন নেই তিনি। আপনার মানে বক্তব্যটা কি বলেছেন এতদিন সবাইকে? দেখেন, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহিদির মধ্যে হচ্ছে একটা মাহিদি হাসানের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে রাইট আর্ম অফ স্পিনার যে কোনো একজন আসতে পারেন, এবং দুজনেই ভালো ব্যাটিং করেন। কেউ কারো থেকে কম বেশি বলা যাবে না, বাট মেহেদী হাসান মিরাজ দলের প্রয়োজনে ওপেনিংয়ে নেমেও দলকে ভালো একটা স্কোর দিয়েছেন, সেটা বলা যায়। সেই হিসেবে মিরাজ হয়তো ব্যাটিংয়ে একটু এগিয়ে, বাট ঠিক এই কন্ডিশনে লাস্ট কিছুদিন সিলেক্টরদের কাছে মনে হয়েছে যে যাকে নেওয়া বেটার তাকেই নিয়েছেন। এখানে আসলে কারো কিছু বলার নেই, বাট ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে হবে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটা মিলিয়ে। এবং অন্য ফরম্যাটে তিনি আছেন, সেখানে তিনি তার নিজের প্রমাণ করছেন, হয়তোবা টি-20তেও তিনি ফিরবেন। আপনি বলছিলেন যে বাংলাদেশের লোয়ার অর্ডার খুব ভালো, টপ অর্ডার যদি ভালো না করে, মিডল অর্ডার যদি ভালো না করে, লোয়ার অর্ডার যতই ভালো হোক তাদেরকে আগে ব্যাট করতে হচ্ছে, মানে সেই জায়গায় তারা ওই সিচুয়েশনে আসলে হ্যান্ডেল করতে পারবেন কিনা? লোয়ার অর্ডারের কাজ যদি আমি বলি যে স্ট্রাইক রেট বাড়ানো, খুব পাওয়ার হিটিং করা শেষ দিকে এসে, সেই কাজটা তো আসলে মধ্যে যে তাদের করতে হলে তখন আবার অন্য সিনারিওতে ব্যাটিং করতে হয়। দ্যাটস ট্রু, বাট একটা আমাদের তো ল্যাকিংস সবসময় ছিল, কিন্তু লোয়ার অর্ডারে একটা সবসময় ল্যাকিংস ছিল, যে এখন যে তিনজনের কথা কিছুক্ষণ আগে বলা হলো, জাকির হাসান অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ, এই তিনজন বড় হিট করতে পারেন এবং স্ট্রাইক রেট খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করেন, যেই জায়গায় বাংলাদেশ সবসময় পিছিয়ে ছিল। টি-20তে খুবই ইম্পর্টেন্ট টপ অর্ডার, লোয়ার অর্ডার, ডেফিনেটলি মিডল অর্ডার তো খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেন। সো লোয়ার অর্ডারদের সুযোগ তখনই আসবেন যখন আসলে টপ অর্ডার, মিডল অর্ডাররা ফেইল করবেন, এবং সেটা প্রায়ই আমরা করতে দেখছি।
সো যেটা আমার কাছে মনে হয় যে প্রথম 6 ওভার পাওয়ার প্লেটা ইউটিলাইজ যদি খুব ভালোভাবে করেন, মিডল অর্ডারের কাজ যদি উইকেট আগে পড়ে যায়, একটু জাস্ট বল টু বল খেললো এবং লোয়ার অর্ডার যারা আছেন তারা যদি স্ট্রাইক রেটটা 200-র উপরে নিয়ে খেলতে পারেন, তাহলে একটা মোটামুটি লড়াই করার মতো টোটাল আসে, যেটা বাংলাদেশ টিমে অনেকদিন ধরে আমরা পাচ্ছি না। সেটা দরকার। 150-60 লড়াই করার মতো টোটাল না, কারণ আইসিসির ইভেন্টগুলো কিন্তু একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এবং সেখানে অ্যাটলিস্ট 180-র ওপরে যদি টিমগুলো রান করতে পারে, যদিও ইউএসের উইকেটে এখনও সেভাবে খেলা শুরু হয়নি, বাট তারপরও আপনি যদি ইন টোটাল দেখেন 180-র উপরে রান করলে আপনার জয়ের মানে সম্ভাবনাটা বেশি থাকছে। 150-60 কিন্তু ইজিলি চেজ হয় এবং বিশেষ করে লাস্ট আইপিএলে তো আমরা দেখেছি প্রচুর রান হয়েছে। তো সেই হিসেবে বলছি যে 180-র উপরে রান করতেই হবে। তখন আপনার ওপেনারদেরও ভালো করতে হবে, মিডল অর্ডারদেরও অ্যাটলিস্ট খুব বেশি স্লো খেললে হবে না। আমরা লাস্ট কিছুদিন দেখেছি যে শান্ত কিছু রান করেছেন, লিটন তো রান সেভাবে করেননি, যারাই করেছেন মিডল অর্ডার বা টপ মিডল অর্ডারে একটু স্লো খেলেছেন। এত স্লো, হ্যাঁ, স্ট্রাইক রেটটা খুবই ইম্পর্টেন্ট। না আপনি রান করার জন্য স্ট্রাগল করছেন তাই বলে এই না যে টিমের রান কমিয়ে দিচ্ছেন স্ট্রাইক রেটটা স্লো, মানে পার্সোনাল অ্যাচিভমেন্টটা কিংবা পার্সোনাল গোলটা, আপনি ফর্মে ফেরার জন্য আপনি টিমেরই কিন্তু স্ট্রাইক রেট কমিয়ে দিচ্ছেন এবং টিমের রানটা কমিয়ে দিচ্ছেন, সেটা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে চলবে না। দর্শক আছেন আরো আমাদের সঙ্গে, ফোন নেব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার সাতখানিয়া থেকে বলছি। জি বলেন। জি, স্টুয়ার্ট ল চলে গেল, যুক্তরাষ্ট্রের খোঁজ হলো। আমার স্টুয়ার্ট ল চলে গেল, জি, যুক্তরাষ্ট্রের খোঁজ হলো। আমরা যে মাঠটা খেলাম এটা সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, আর 2011-12 সালে উনি থাকা অবস্থায় আমরা খুব ভালো খেলছিলাম। আর একটা প্রশ্ন হচ্ছে, এনার দুলাল বাংলাদেশ পেস আক্রমণ ইউনিটের দক্ষ একজন গিয়েছিল, হ্যাঁ, উনিও চলে গেল। এইভাবে আমরা এই মোটামুটি ধাক্কা খেলবো বারবার। আমরা এটা কি বাংলাদেশ ক্রিকেট কি পিছনে যাচ্ছে না? এটাই আমার প্রশ্ন। দেখে ধন্যবাদ আপনাকে। স্টুয়ার্ট ল চলে গেল, অ্যালান ডোনাল্ড চলে গেল, বাংলাদেশ কি পিছনের পথে হাঁটছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। প্রথম ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ যদি আমরা বলি, আগামী পরশুদিন ভারতের সঙ্গে হবে। তারপর নিউ ইয়র্কে কিন্তু বাংলাদেশে আরও একটি ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 10 জুন। সব মিলে বাংলাদেশের ব্যস্ততা নিউ ইয়র্ক এবং ডালাসে, এই দুই ভেন্যুতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের খেলা আছে। আমাদের সঙ্গে আজকে আছেন সাথীরা জাকির জেসি। আমরা কথা বলছিলাম দর্শকের ফোন নিয়ে। দর্শক প্রশ্ন করেছিলেন, অ্যালান ডোনাল্ড এসেছেন চলে গেছেন, স্টুয়ার্ট ল এসেছেন চলে গেছেন, কেন ভালো কোচেরা বাংলাদেশে স্থায়ী হন না? এবং তিনি 2011-12 উদাহরণ দিয়েছেন, ওই সময় বাংলাদেশ ভালো খেলছিল। বলছেন যে বাংলাদেশ কি পেছনের পথে হাঁটছে কিনা। কোচ আসবেন, কোচ যাবেন, এটা খুবই স্বাভাবিক, বাস্তবতা মেনে, পেশাদারিত্ব মেনে, চুক্তির অর্থ কিংবা শর্ত মেনে। কিন্তু বাংলাদেশ কি তার জায়গায় আরো ভালো কোচ কিংবা ওই ধরনের কোচ আনতে পারছে কিনা, কোচ নিয়ে প্রশ্ন আছে। আমাদের ক্রিকেট বোর্ডের পরিচালক এবং কোচ খালেদ মাহমুদ আজকেই আমাদের একটা নিউজ করেছি, আমরা বলছিলাম যে তিনি তাকে স্বৈরাচারী বলছেন। সুতরাং কোচ নিয়ে অভিযোগ আছে বিভিন্ন সময়। আপনার মন্তব্য জানতে চাই, বাংলাদেশ কি পেছনের পথে হাঁটছে কিনা? প্রথম প্রশ্ন এটা। প্রথমত বাংলাদেশ যে জায়গাটা এগিয়ে গেছে সেখানে আরো বড় কোচ আসা উচিত ডেফিনেটলি। আমরা ঘুরে ফিরে হাদুরুল সিংকে আবার নিয়ে এসেছি, একবার তাকে পাঠিয়ে দিলাম, আবার নিয়ে আসলাম, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে খুব বেশি অপশন বাংলাদেশের হাতে নেই। কারণ হচ্ছে হয়তো বা যারা কোচ বাংলাদেশে আসতে চায় না অথবা বাংলাদেশ নিতে পারে না, যে কোনো একটা নাকি। অনেকেই আছে বাংলাদেশে আসতে চায় না, কারণ লম্বা সময়ের জন্য বাংলাদেশে থাকতে হবে এবং এই সময় যারা কোচিং করায় ওনারা সারা জীবন তো মোটামুটি ক্রিকেট খেলেছেন, পরিবার থেকে বাইরে ছিলেন। সো এই সময়টা চেষ্টা করেন যত বেশি পরিবারকে সময় দেওয়ার জন্য। সো এত লম্বা সময়ের জন্য পার্মানেন্টলি কেউ কোচ হতে চান না। কোচরা যেমন আপনি দেখবেন আইপিএলে দেখবেন বিভিন্ন বিদেশি কোচ আসছেন, অল্প সময় 1 মাস কাজ করছেন চলে যাচ্ছেন, বাট যখন আপনি জাতীয় দলের কোচ হবেন তখন কিন্তু আপনার একটা বাইন্ডিংসে থাকতে হবে, বেশিরভাগ সময় এখানেই দিতে হবে। যার কারণে মনে হয় যে আমরা অস্ট্রেলিয়ান বা ইংল্যান্ড থেকে খুব বেশি, সাউথ আফ্রিকা থেকে খুব বেশি কোচরা এসে অনেকে হয়তো বা আসেন, আসার পর মনে করেন যে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না, এর জন্যই চলে যান। শ্রীলঙ্কান ইন্ডিয়ানরা এখানে খুব ভালোভাবে টিকতে পারেন, যেহেতু এশিয়ার মধ্যে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে। আমাদের পরিবেশ বলেন, আমাদের ওয়েদার বলেন, আমাদের মন মানসিকতা বলেন, সব কিছু কিন্তু মিলে। শ্রীলঙ্কান বলেন, ইন্ডিয়ান, বাংলাদেশি মিলে, বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা সাউথ আফ্রিকান, ওনাদের সাথে আমাদের না পরিবেশ মিলে, না মন মানসিকতা মিলে, না ওনারা সামাজিকতায় মিলে। সো অনেক কিছু আছে যে শুধুমাত্র ক্রিকেট বোর্ডের সাথে তাদের কথাবার্তা, চুক্তি বা
এগুলোর থেকেও কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো ওনারা চিন্তা করেন, যেগুলো হয়তো বা সাধারণ মানুষ জানেন না। সব কিছু মাথায় রেখে মনে হয় যে খুব বেশি আমরা ওই সব জায়গা থেকে কোচদের পাই না, এশিয়ান কোচরাই বেশি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, মানে কিন্তু সামনে এগোনো পেছনোর ব্যাপারটা আমাদেরকে আরো সামনে এগোনো উচিত ছিল কিনা এই সময়টায়, মানে যে আমরা এগোইনি এটা একদমই মিথ্যা বলা হবে, কিন্তু আমরা আরো সামনে এগোনো উচিত ছিল কিনা? আমার মনে হয় আমরা একটা জায়গায় গিয়ে আটকে আছি, আমরা সামনে এগোতে পারিনি, খুব বেশি পিছিয়ে যায়নি এটা সত্যি, বাট অন্যান্য ছোট ছোট দলগুলো এগিয়ে গেছে। ওরা যখন এগিয়ে গেছে আমরা আমাদের জায়গা থেকে সেভাবে এগোতে পারিনি। আমাদের অনেক পরে ক্রিকেট শুরু করে আফগানিস্তান বলেন, নেদারল্যান্ডস বলেন, নেপালের মতো দলও অনেক বেশি এগিয়ে গেছে। সো সেটা যদি হিসেব করি আমরা আমাদের জায়গাটাই আছি খুব বেশি, যেখানে অনেক বেশি এগোনোর দরকার ছিল। আমাদের যেই ধরনের ফ্যাসিলিটিস আছে সেই হিসেবে আমরা খুব বেশি এগোতে পারিনি, বাট অন্যান্য ছোট দলগুলো অনেক ভালো করছে। এই ওয়ার্ল্ড কাপে কি সেটা আমাদের প্রমাণের সুযোগ আছে এবং বাস্তবতায় কি সেটা আমরা করতে পারবো যে আমরা এগিয়েছি কি পিছিয়েছি দেখানোর? আমাদের জন্য এই ওয়ার্ল্ড কাপটা ডিফিকাল্ট হতে চলেছে। সবাই তো শ্রীলঙ্কাকে নিয়ে চিন্তা করছে, ধরেই নিয়েছে সবাই সাউথ আফ্রিকার সাথে হারবো, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের সাথে জিতবো। সেখানে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন নেদারল্যান্ডসকেও নিয়ে খুব ভালো চিন্তা করতে হবে, প্রত্যেকটা দলকে নিয়ে। নেপালও আছে আমাদের গ্রুপে। হ্যাঁ, নেপালকে নিয়ে আমি আর কথা বললামই না, নেদারল্যান্ডস পর্যন্তই গেলাম। অনেকে নেপালকে নিয়েও শঙ্কিত, কারণ নেপালও আসলে রিসেন্ট ডেজে খুবই ভালো ক্রিকেট খেলছে। আর বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজটা হারার পর থেকে তো কনফিডেন্স লেভেল আরও কমে গেছে, দর্শকদের বিশেষ করে, প্লেয়ারদেরও কমেছে ডেফিনেটলি, সেটা যাই বলুন না কেন। ডিফিকাল্ট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, কঠিন লড়াই বাংলাদেশের সামনে, এবং আশা করছি যে বড় প্লেয়াররা গেছেন বিশেষ করে সাকিব মাহমুদুল্লাহর জন্য হলেও এই বিশ্বকাপটা বাংলাদেশে ভালো করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি ভালো হোক। তাদের লাস্ট বিশ্বকাপে হতে চলেছে, আমরা ধারণা করছি যে হয়তো বা পরে বিশ্বকাপে তাদের দেখা যাবে না। শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখলে বাংলাদেশও আসলে ভালো করতে পারবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।